রাহুল গান্ধীর কমেডি শো লাগাতার এবং তার সাথে পাল্লা দিয়ে আরশোলার উৎপাত, এই কোনোটাই যে দেশের মানুষের মন, যে মন আগামীতে ভোট দিতে চলেছে সেই মনের ওপরে যে কোনো প্রভাব বিস্তার করছে না। এবং এই সমস্ত কিছু উৎপাতকে যে দেশের মানুষ, অধিকাংশ মানুষ উৎপাত বলেই মনে করছে, এবং মোদী সরকার তার ওপর যে কোনো প্রশ্নচিহ্ন সেইভাবে তুলতে পারছে না, সেটা একটি বিশেষ সমীক্ষায় প্রায় প্রমাণিত হয়ে গেল। যদিও আপনারা বলতে পারেন যে এই ধরনের সমীক্ষাগুলো অনেক ক্ষেত্রেই হয়, ভোটের ক্ষেত্রে অনেক সময় তার ফলাফলগুলো মেলে না, তার স্যাম্পেল সাইজ কত, ইত্যাদি ইত্যাদি বহু ক্ষেত্রে বহু প্রশ্ন থাকতেই পারে। ইন্ডিয়া টুডে এবং সি ভোটার তারা একটি সমীক্ষা করেছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট ভাইরাল এই মুহূর্তে। সেটি আপনাদের কাছে তুলে ধরবার আগে, যদিও অনেকেই হয়তো আপনারা দেখেছেন, তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদের সামনে বলতে যাচ্ছি। সেটা হচ্ছে এই, আগামীতে রয়েছে কিন্তু 12 তারিখ ব্রিক্সের সম্মেলন, আর ঠিক তার আগে ওই আরশোলার দল 5 তারিখ ঘোষণা করেছে আরশোলা সিনেমার দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ তাদের দ্বিতীয় কর্মসূচি, যার নাম দিয়েছে তারা সিজন 2। এই সিজন 2 কেন, প্রয়োজনটাই বা কি ছিল, সেগুলো তো আমরা জানতে চাই অবশ্যই, এবং সেগুলোই জানবার চেষ্টা করব। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এর ঠিক আগের এপিসোডটাতে আপনাদেরকে তুলে ধরেছি একটি বিশেষ জায়গা, যে জায়গাটাতে এই সমস্ত রাজনৈতিক দলগুলো, সেটা কখনো আমাদের রাজ্যে টিএমসি হতে পারে, সামগ্রিক পরিপ্রেক্ষিতে কংগ্রেস হতে পারে, আঞ্চলিক ক্ষেত্রে ওদিকে অখিলেশ যাদব, ওদিকে কেজরিওয়াল, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, স্টালিন, যেখানে যেখানে যারা যারা ওই আঞ্চলিক শক্তি হিসেবে আছে, খেয়াল রাখতে হবে এরা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলই, অধিকাংশত এদের মধ্যে 90% পরিবার কেন্দ্রিক, এবং সেই পরিবার কেন্দ্রিক দলগুলো লাগাতার মানুষের কাছ থেকে পরিত্যক্ত হয়েছে, এবং সেটা ভোটের মাধ্যমেই হয়েছে। এই মুহূর্তে তাদের ফিরে আসার সম্ভাবনা কতটুকুই বা? প্রথমত যে যুক্তিটা আসে, সেটা আমি একটা আগের এপিসোডে আপনাদেরকে তুলে ধরেছি, যে এই জোট বাহিনী, বা যেটাকে আমরা টুকরে টুকরে গ্যাং বলি, এদের একটি প্রধানমন্ত্রিত্ব মুখ তুলে ধরতে যদি বলা হয়, সেখানেই এরা নিজেরাই ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তার কারণ প্রত্যেকেই বলবে আমি প্রধানমন্ত্রী হব। এর আগে যে আমাদের দেশে এই ধরনের ঘটনা, জোট রাজনীতি, মিলিজুলি সরকার, এ যে হয়নি তা না। এর আগে আমরা দেবী গৌড়া, আইকে গুজরাল, ভিপি সিং, এই সমস্ত খিচুড়ি সরকার দেখেছি। সমস্ত এক্সপেরিমেন্ট যখন ফেল করে গেছিল, তখন সেই তাদের একটি মূল মুখ হিসেবে লেফটের কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল এই সমস্ত গোষ্ঠীর তরফ থেকে, যেখানে উল্লেখযোগ্য নামগুলো ছিল লালু প্রসাদ যাদব, এইচ.ডি. দেবেগৌড়া, ওদিকে মুলায়ম সিং যাদব, আরো কতকে। সবাই সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছিল যে জ্যোতি বসুকে সকলে মেনে নিতে রাজি, এবং তার ক্ষেত্রে তার কাছে একটা প্রধানমন্ত্রিত্বের সুযোগ এসেছিল, এবং যেটা জ্যোতি বসুর নিজস্ব পার্টি, নিজের দল, সেটাকে রিজেক্ট করে। পরবর্তীতে তিনি নিজেই আক্ষেপ করে বলেছিলেন এটা হিমালয়ান ব্লান্ডার, ঐতিহাসিক ভুল। এবং ওই আগের এপিসোডে আপনাদেরকে বললাম না, মাঝে মধ্যেই বলি, যে এই সিপিআইএম বা এই লেফট যারা, তাদের একজন অতি শিক্ষিত বলে মনে করেন এমন এক
আইনজীবী নেতা, তিনি আবার তাঁরা বাদে অন্যদেরকে অশিক্ষিত বলে বসে আছেন। আর বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, মাননীয় দেবজিৎ সরকার, একটি বিশেষ চ্যানেলের কোন একটি বিতর্ক সভায় একদম ওই বইয়ের পাতা উল্টে উল্টে দেখিয়ে দিয়েছেন যে শিক্ষাগত যোগ্যতা কার কতটুকু ছিল। কিন্তু এরা এটাই করেন, এরা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এরা চিরকাল মানুষকে বলে এসছেন ও তোমরা সব বুঝবে না, আমাদের মধ্যে আলোচনা চলছে, আমাদের কর্মসূচি ঠিক চলছে, আমাদের পার্টি লাইন ঠিক করছি আমরা। ওনারা পার্টি লাইনই ঠিক করে চলেছেন এত বছর ধরে, আর সব শেষে গিয়ে যখন সেই পার্টি লাইনগুলো মুখ থুবড়ে পড়ে ওনারা বলেন ও ওটা আমাদের ভুল হয়ে গেছিল, আমরা আবার চিন্তা ভাবনা করছি আমাদের মূল শত্রুকে। এই হচ্ছে লেফট। তাহলে যেটা বলছিলাম যে এই সামগ্রিক যদি বিচার করেন আপনারা, তাহলে দেখতে পাবেন যে এদের সামনে কিন্তু ভোট লড়বার মতো সেই ধরনের ক্যাপাসিটি নেই। আজকে খুব বুকে হাত দিয়ে বলুন তো নিজেরা, যে ধরুন এই 2-3 মাসের মধ্যে যদি একটা কোনো নির্বাচন হয়, লোকসভা নির্বাচন, কাল্পনিক ভাবে ভাবুন, সেখানে ওই টিএমসি, তৃণমূল কংগ্রেস আদৌ প্রার্থী দিতে পারবে? বা প্রার্থী দিলে মানে জামানতটাকে রাখতে পারবে? ঠিক সেই রকম যদি আপনি চলে যান আসামে, সেরকম যদি চলে যান উত্তরপ্রদেশে, ন্যারেটিভ তো অনেক কিছু অনেকে তৈরি করছে, কিন্তু সব শেষে যে বিশেষ সমীক্ষাটা, সেই সমীক্ষাটা একটা বেরিয়েছে, এটা কিন্তু তারা জানুয়ারির আগেও একবার করেছিল, যখন এই সমীক্ষার মাধ্যমে দেখা যাচ্ছিল যে বিজেপি প্রায় 386 কাছাকাছি, মাফ করবেন, এনডিএ 386 কাছাকাছি আসন পাচ্ছে। আর এই খিচুড়ি যে আরশোলার উৎপাত পর্বটি চলল, সেটির পরেও এই রিসেন্ট তাদের যে সমীক্ষাটা বার করেছে তারা, সেটিতে দেখা যাচ্ছে এনডিএ পাচ্ছে এই মুহূর্তে যদি ভোট হয় তাহলে 325 এনডিএ, আর ওই টুকরে টুকরে গ্যাং 180-টাশির কাছাকাছি। আর বিজেপি এর আগে জানুয়ারিতে একক সংখ্যাগরিষ্ঠতার জায়গায় ছিল, সেখান থেকে তারা কিছুটা নেমেছে এই জায়গাটাতে, যেমন সামগ্রিকভাবে এনডিএটাও খানিকটা নেমেছে। তাহলে বলবেন যে হ্যাঁ এই দেখো এই ককরোচ আন্দোলন, এই দেখো তাদের মানুষের মন তলিয়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে, এই তো 2% কমেছে। তাহলে এই 41% যেটা জানুয়ারির আগে বিজেপির পক্ষে ছিল বা এনডিএর পক্ষে ছিল, সেটা এখন 39%, 2% কমেছে, ঠিক কথা। কিন্তু এইখানটাতে একটা খুব বড় ব্যাপার আছে। এই যে ধরুন ককরোচের উৎপাত, এই রাহুল গান্ধীদের এই উৎপাত, এই উৎপাতটাতে যে লাগাতার ধরপাকড় করে, যাকে বলা হয় ওই এক সময় গৌতম দেব, সুভাষ চক্রবর্তীরা বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্যকে নাকি তারা বলেছিলেন, এটা ফিসফাস গুজবে অনেকে শুনতে পাই আমরা, যে তারা নাকি বলেছিলেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ধর্ণা মঞ্চ, সেই নাটক পর্ব, ওই মাচাটা ভেঙে দিন তাহলে সবকিছুই মিটে যাবে। ঠিক তেমনি এখানে এই যে লাগাতার এই আন্দোলনটা যে জায়গা পর্যন্ত পৌঁছেছে দেশের মানুষের কাছে, সেইখানে একটা অংশে প্রশ্ন জেগেছে যে কেন কঠোরতম পদক্ষেপ মোদী এবং অমিত শাহ নিলেন না। সেটা কেন নিলেন না দেখার জন্য আমাদের একটু পিছনের দিকের এপিসোডগুলো আপনারা দেখবেন। আমি বিস্তারিত সেখানে খানিকটা তুলে ধরবার চেষ্টা করেছি, আমার যেমন মনে হয়েছে বা আমাদের যেমন মনে হয়েছে আলোচনা করে। আর তার পাশে এখন ওইটা যখন দেখলো যে পার্লামেন্টের অধিবেশনকে ভেস্তে দেওয়া গেছে, বিলগুলো পাশ হয়নি, তাহলে বিশ্বমঞ্চে
যে ব্রিক্স কিন্তু আমেরিকার খুব পছন্দের জায়গা নয়। আপনাদের কাছে তুলে ধরেছি আরএসএস এর যে শতবর্ষের যে একটি অনুষ্ঠান বিদেশে, আমেরিকার মেডিসন স্কোয়ারে নিউ ইয়র্কে, সেখানে অনুষ্ঠান হওয়ার কথা, এবং সেখানে কিভাবে বাধা দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মেয়র মামদানি, জহরান মামদানি, যার পিতা মোহাম্মদ মামদানি এবং যার মা একজন হিন্দু মীরা নায়ার। কেন দিয়েছিলেন সেই ওই এপিসোডটা আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এমনিতেও আপনারা আশা করি বুঝতে পারছেন যে কেন বাধা দিয়েছিলেন ওখানে আমেরিকা থেকে। আবার এখানে FCR এ পাশ করতে গেলে বাধা দেয় কে? আমেরিকার সেনেটর। আচ্ছা, সোনিয়া গান্ধী তিনি তার নিজের নামটা ব্যবহার করেন না কেন? আলবিনো মেলিনো। তাহলে রাহুল গান্ধী না লিখে রাহুল মেলিনো লিখতেই পারেন। কারণটা কি? ক্যাথলিক খ্রিস্টান, কিন্তু ক্যাথলিক খ্রিস্টান তিনি কেন বন্দে মাতরম গাইতে যাবেন? আর ওই ফান্ড বিদেশি ফান্ডিং, সেইটার মূলে আঘাত পড়ে যাবে এই FCR এটার জন্য। সবাই জানে, আর এটাও ওরা জানে ভোটে ওরা কোনোভাবেই জিততে পারবে না, বরঞ্চ বিজেপি টিম নীতিন নবীন গুছিয়ে নামতে চলেছে। যে গোছানোর মতো অবকাশ সাংগঠনিক জায়গা তাদের হাতে নেই, এবং এইভাবে যদি বিশ্বমঞ্চে ভারতকে কালিমালিপ্ত করা যায়, যে ব্রিক্সের সম্মেলন 12 তারিখ থেকে শুরু, তাহলে 5 তারিখটাকেই বেছে নেওয়া হলো ককরোচের পদযাত্রা, বিক্ষোভ সমাবেশ, দিল্লির ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে কনট প্লেস হয়ে সেটা কতদূর পর্যন্ত যাবে। প্রশ্ন হচ্ছে এগুলো ঘটনা, ঘোষণা, কিন্তু এর পিছনের জায়গাটা হচ্ছে কেন। এই কেনটার উত্তর খুঁজতে গেলে দেখা যাবে এই ককরোচ পার্টি যারা যারা রাজস্থান, মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় স্কুল ইন্সপেকশনে গেছিল, দেশের মানুষ রাস্তাঘাটে এবার তাদের বুঝে নিচ্ছে। তার কারণ আপনাদেরকে বলেছিলাম, আরশোলা যখন খাঁজে খোঁজে ওই বুক শেলফে বিভিন্ন গর্তের মধ্যে ঢুকে থাকে, তখন কিন্তু মানুষের খুব একটা টনক নড়ে না, ওই এখানে ওখানে আছে ঠিক আছে। তো আরশোলা যখন পাখা মেলে উঠতে থাকে হঠাৎ হঠাৎ কিছু কিছু সময়, বিজ্ঞান বলে যে আরশোলার যখন ওই পূর্ণ অবস্থা তৈরি হয় এবং তারা সঙ্গমে লিপ্ত হতে চায়, ঠিক তখনই তাদের উড়াউড়িটা শুরু হয়। আর মানুষ বিরক্ত হয়ে তাড়া করে আরশোলাকে, কিন্তু ওই সময় যখন আরশোলা পাখা মেলে ওড়ে। অন্য একটা প্রবাদ আছে বাংলাতে, পিপিলিকা পাখা ওড়ে, শূন্যস্থান আপনারা পূরণ করুন। এখন আগামীতে এই যে অবস্থাটা তৈরি হতে চলেছে দেশের রাজনৈতিক প্রেক্ষিতে, সেটার প্রভাব ভোট বাক্সে পড়ার চান্স নেই প্রায়। কিন্তু এর পরবর্তীতে অপেক্ষা কিন্তু করে আছে মনসুন সেশন, কিন্তু মুলতুবি শেষ হয়নি। শীতকালীন অধিবেশন পর্যন্ত কি মোদী সরকার অপেক্ষা করে থাকবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিলগুলোর জন্য, নাকি তার আগেই এসে যেতে পারে সেই মক্ষম মোদী অমিত শাহ মাস্টার স্ট্রোক, বা যেটাকে অনেকে বলেন মোদী ম্যাজিক, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়, যেটাই আপনারা ভাবেন না কেন, সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে, অনেক তথ্যবহুল এপিসোড, এবং এখন থেকে কিন্তু সারা দিন ব্যাপী বিভিন্ন রকমের টুকরো খবর, গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের খবর সবই পাবেন মানুষের ভাষায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। বন্দে মাতরম, জয় হিন্দ, নমস্কার।